মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে সেনাবাহিনীর অভিযানে ডিএমপি যুগ্ম কমিশনার বিপ্লব কুমারকে গ্রেফতার করা হয়েছে। সোমবার রাতে ডেয়ারিং টাইগার্স 23 ইস্ট বেঙ্গল এর 9টি টিম এই অভিযান পরিচালনা করে। মূলত গোপন সংবাদের ভিত্তিতে বিপ্লব কুমারকে গ্রেফতারের জন্য জেনেভা ক্যাম্পে অভিযানটি চালানো হয়। চলছে টহল ও তল্লাশি। গভীর রাতে স্থানীয়দের সংবাদের ভিত্তিতে মোহাম্মদপুর চানমিয়া হাউজিংয়ে সাবেক ডিসি বিপ্লব কুমারের বাড়িতে অভিযানে যায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ দল। খবর ছিল বাড়িটিতে বিপ্লব অবস্থান করছেন। যারা ছাত্রদের আহত নিহতের ঘটনায় সম্পৃক্ত সেরকম কিছু আসামি এখানে লুকিয়ে আছে। আমাদের থানায় এজাহার নামে আসামি তারা। তো এই সংবাদের ভিত্তিতে আমরা এখানে আসি, এসে আমরা বিধি মোতাবেক তল্লাশি করি। আওয়ামী লীগ সরকারের নানা পরিকল্পনা বাস্তবায়নে বিভিন্ন সময়ে কাজ করেছেন বিপ্লব কুমার, এমন অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। তবে এবার আলোচিত এই পুলিশ কর্মকর্তার অবস্থান সম্পর্কে বেরিয়ে এসেছে নতুন খবর। এই বিপ্লব কুমার সরকার তিনি ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের রিক্রুট, এবং শুধু যে রয়ের আস্থাভাজন তিনি তা তো নয়, তিনি ভারতের স্বার্থ সংশ্লিষ্ট যে কাজগুলো রয়েছে সেই কাজগুলো তিনি। গাইস, এতক্ষণ দেখলেন আজকের ভিডিওর শিরোনাম, আর এখন দেখবেন বিস্তারিত। ইতিমধ্যে আজকের ভিডিওর শিরোনাম দেখে আপনারা বুঝতেই পারছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ। দয়া করে কেউ স্কিপ করবেন না। যদিও বর্তমান বাংলাদেশের রাজনীতির অবস্থা বিশাল ভয়াবহ, আপনারা ভিডিও স্কিপ করে দেখলে খবরের কিছুই বুঝতে পারবেন না। যাই হোক বন্ধুরা, আজকের খবর নিয়ে আমরা পর্যালোচনা এবং তদন্ত করে বেশ কয়েকটি খুবই গুরুত্বপূর্ণ তথ্য এবং ভিডিও ফুটেজ পাই, যা আজকের ভিডিওতে সেগুলো এক এক করে ধারাবাহিক তুলে ধরবো। যদিও আজকের ভিডিওটা কিছুটা লং হতে পারে, তবে আজকের ভিডিওতে জানতে পারবেন এমন কিছু অজানা গোপন তথ্য যা জানলে আপনিও ইতিমধ্যে অবাক হতে বাধ্য। সেই সাথে আরো জানতে পারবেন বর্তমান বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপট আসলে কোন দিকে যাচ্ছে। যাই হোক বন্ধুরা, চলুন ভিডিওতে আজকে আর বেশি কথা বাড়িয়ে আপনাদের মূল্যবান সময়টি আমি নষ্ট করতে চাই না। সরাসরি আজকে আমরা চলে যাব মূল ভিডিওতে। আপনারা জানেন যে এই বিপ্লব কুমার সরকার তিনি ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের রিক্রুট, এবং শুধু যে রয়ের আস্থাভাজন তিনি তা তো নয়, তিনি ভারতের স্বার্থ সংশ্লিষ্ট যে কাজগুলো রয়েছে সেই কাজগুলো তিনি করে থাকেন। তাই তিনি এই প্রভাবটা পুলিশ বাহিনীতে তিনি করে থাকেন যে তিনি ভারতের দ্বারা নিযুক্ত। আর যারা ভারতের দ্বারা নিযুক্ত তারা তো আপনারা জানেন যে তাদের প্রভাবটা কত বেশি হয়ে থাকে। সেজন্য তারা যত ধরনের নারী কেলেঙ্কারি করুক না কেন কিছু হয় না। আর তার পাশাপাশি এই হিন্দু ধর্মাবলম্বী বিপ্লব কুমারের আরেকটা শখ রয়েছে, সেটা হচ্ছে মুসলিম নারীদের সাথে পরকীয়া করা বা মুসলিম নারীদেরকে প্রেমের ফাঁদে ফেলে তাদের সর্বস্ব কেড়ে নেয়া। এবং পাশাপাশি যারা চরিত্রহীন কিছু নারী রয়েছেন, যাদের স্বামী থাকার পরেও বিপ্লবের মতো লোকদের সাথে পরকীয়ায় জড়ায়, তাদের সাথেও বিপ্লব পরকীয়ার সম্পর্ক করতে খুব মজা পান। আজকে তেমনই একজন নারীর সাথে আপনাদেরকে প্রিয় দর্শক আমি পরিচয় করিয়ে দেব। তিনি ছোঁয়া ফিজিও অ্যান্ড ডেন্টাল কেয়ারের স্বত্বাধিকারী। তার নাম আফিফা জেরিন ছোঁয়া, এবং তিনি তার স্বামী থাকা সত্ত্বেও তিনি লম্পট দুশ্চরিত্র বিপ্লব কুমার সরকারের সাথে অলমোস্ট এভরিডে সে তার এই কর্মস্থল ছোঁয়া ফিজিও অ্যান্ড ডেন্টাল কেয়ার, সেখানে একটি আলাদা রুম রয়েছে, সেখানে তারা নিয়মিত মিলিত হন এবং অলমোস্ট এভরিডে তারা শারীরিক সম্পর্ক করেন। এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও বিভাগের ডিসি থাকাকালীন সময়েও এই বিপ্লব কুমার সরকারের সাথে ছোঁয়ার এই রগরগে পরকীয়ার কাহিনীগুলোর বেশ চর্চা হচ্ছিল। এবং এমনকি স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের কাছে অসহায় একজন স্বামী হিসেবে এই সোহেল রানা ফাজিন তিনি কিন্তু গিয়েছিলেন এবং তার স্ত্রীকে নিবৃত্ত করার জন্য তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে কমপ্লেইনও করেছিলেন। কোনো কিছুতেই কিছু হয়নি। অর্থাৎ এই সরকারের পক্ষ থেকে এই ধরনের বিপ্লব কুমার সরকারদেরকে একটা ব্ল্যাঙ্ক চেক দিয়ে দেওয়া হয়েছে যে তোমরা যা ইচ্ছা তাই করো, কিছুই হবে না। এবং তাই হয়েছে যে এই যে একজন নারী আফিফা জেরিন ছোঁয়া, যার সাথে বিপ্লব কুমার সরকারের ফেসবুকের মাধ্যমে পরিচয় হয়েছিল, এবং তারপরে এই নারীর স্বামী থাকার পরেও তাকে এই পরকীয়ার সম্পর্কে তার সাথে জড়িয়ে পড়েন বিপ্লব কুমার সরকার, এবং তাকে একটা মার্সিডিজ গাড়িও তিনি উপহার দিয়েছিলেন। এবং শুধু তাই নয়, আমাদের কাছে আরো তথ্য আছে যে এই দুশ্চরিত্রা নারী আফিফা জেরিন ছোঁয়া তিনি একটা সময়ে যখন বিপ্লব কুমার সরকারকে যখন রংপুরে বদলি করা হয়েছিল, তখন নিয়মিতভাবে বিপ্লবের সাথে তার কিন্তু দেখা হচ্ছিল না। এই ফাঁকে তিনি আবার 31তম বিসিএস ব্যাচের পুলিশের কর্মকর্তা এডিশনাল এসপি রাহুল পাটোয়ারির দিকে ঝুঁকে পড়ে। আপনি স্ক্রিনে রাহুল পাটোয়ারির ছবি দেখতে পাচ্ছেন। তো এই রাহুল পাটোয়ারির সাথে দীর্ঘদিন কিন্তু এই ছোঁয়া তিনি পরকীয়া সম্পর্কে জড়িয়েছিলেন। তো এটা কিছুতেই মেনে নিতে পারছিলেন না বিপ্লব কুমার সরকার, এবং তিনি পরবর্তীতে যেটা করেন, তিনি নানাভাবে তদবির করে লবিং করে, আর ভারতের একটা কানেকশন তো তার আছেই,
তিনি আবার ঢাকা মেট্রোপলিটনে তিনি ফিরে আসেন এবং এসে তিনি আবার এই ছোঁয়ার সাথে তার দেখা এবং শারীরিক সম্পর্ক করতে থাকেন, যেটা কোনো অবস্থাতেই এই আফিফা জেরিন ছোঁয়ার স্বামী কাস্টমস কর্মকর্তা সোহেল রানা সাজিন তিনি মেনে নিতে পারছিলেন না। তিনি নানাভাবে তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে গিয়েছেন, সরকারের গুরুত্বপূর্ণ জায়গায় তিনি গিয়েছেন, তিনি বলেছেন যে তার স্ত্রীকে কি করে ফেরাতে হবে এ ব্যাপারে যেন সরকারের পক্ষ থেকে তাকে হেল্প করা হয়, কেউ হেল্প করেনি। এবং এখনো স্বামী থাকার পরেও এই দুশ্চরিত্রা নারী তিনি বিপ্লবের সাথে তার পরকীয়া সম্পর্ক চালিয়ে যাচ্ছেন, আর বিপ্লবও নিয়মিত এই নারীর সাথে যৌন সম্পর্ক করে যাচ্ছেন। এবং আমাদের নাগরিক টিভি পক্ষ থেকে আমরা কিন্তু ওই যে ছোঁয়া ফিজিও এন্ড ডেন্টাল কেয়ারে নানা সময় যে বিপ্লব প্রবেশ করেছেন এ ধরনের কিছু ছবি আমরা ক্যাপচার করেছি, যেগুলো আপনারা হয়তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন। পাশাপাশি বিপ্লবের যে সরকারি গাড়িটি অর্থাৎ ঢাকা মেট্রো ঘ 117552 আপনারা নিশ্চয়ই স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই গাড়িটি করেই কিন্তু তিনি এই ছোঁয়া ফিজিও এন্ড ডেন্টাল কেয়ারে তিনি যেতেন এবং গিয়ে তিনি এই নারীর সাথে শারীরিক সম্পর্ক করতেন। ওই ধরনের ছবিও কিন্তু আমাদের কাছে এসেছে প্রিয় দর্শক। এবং পাশাপাশি ওখানে যখন তিনি প্রবেশ করেছেন বা বের হচ্ছেন এ ধরনের ভিডিও ফুটেজও আমাদের কাছে আছে বিপ্লব কুমারের। তিনি যে সরকারি গাড়ি করে ওই জায়গায় তিনি যে গিয়েছেন ছোঁয়ার সাথে দেখা করতে, ওই ভিডিও ফুটেজও আমাদের কাছে আছে। চলুন সেই ভিডিও ফুটেজটি একটু দেখে নেওয়া যাক। প্রিয় দর্শক, আপনারা দেখলেন যে এই বিপ্লব কুমার সরকার কিভাবে একজন মুসলিম নারী যার স্বামী থাকার পরেও তাকে প্রলুব্ধ করে তার সাথে পরকীয়া সম্পর্কে জড়িয়ে গেছেন। অবশ্যই আমরা এই নারীকে সমর্থন করছি না, এই নারীও যেভাবে অপরাধী একই সাথে বিপ্লব কুমার সরকার এই লম্পট তিনি অপরাধী, এবং এই অপরাধীদেরকেই কিন্তু এই আওয়ামী লীগ পৃষ্ঠপোষকতা করে থাকে। এবং পাশাপাশি প্রিয় দর্শক আরেকটি তথ্য আপনাদেরকে আমি দিতে চাই যে এই বিপ্লব কুমার সরকার যে শুধুমাত্র এই ছোঁয়ার সাথে যে তিনি পরকীয়ার সম্পর্কে লিপ্ত আছেন তা কিন্তু নয়, আরো অনেক চলচ্চিত্রের নায়িকা বা মডেল যারা রয়েছেন তাদের সাথেও তিনি নিয়মিত শারীরিক সম্পর্ক করে থাকেন। আর এক্ষেত্রে তার অন্যতম সাপ্লায়ার হিসেবে যিনি কাজ করে থাকছেন তাকে আপনারা চেনেন, তার নাম হচ্ছে সো কল্ড চলচ্চিত্রের নায়ক জায়েদ খান। জায়েদ খানের মতো একজন ব্যক্তি তিনিও নায়ক হয়ে যান এবং তার মতো একজন ব্যক্তি সাপ্লাই দিয়ে তিনি মিডিয়াতে দাপটের সাথে বেড়ান। আর পুলিশের এখন যিনি একজন অতিরিক্ত ডিআইজি সেই বিপ্লব কুমার সরকার তিনিও হয়তো অচিরেই তিনি অতিরিক্ত ডিআইজি থেকে তিনি ডিআইজি পদে প্রমোশন পেয়ে যাবেন, কিন্তু তার এই লাম্পট্যপনা থেমে থাকবে না, এগুলো চলেই যাবে। আর শেখ হাসিনার সরকারের মতো একটা ফ্যাসিস্ট সরকারকে টিকিয়ে রাখতে এ ধরনের দুশ্চরিত্র লম্পট বিপ্লবদেরই তাদের দরকার। এই হচ্ছে আমাদের পুলিশ বাহিনীর অবস্থা প্রিয় দর্শক, যে দুর্নীতিবাজ বিপ্লব, দুর্নীতিবাজ বেনজির এবং চরিত্রহীন লম্পট বেনজির, চরিত্রহীন লম্পট বিপ্লব, এদেরই জয় জয়কার। এবং এদের বিরুদ্ধে অভিযোগ জানিয়েও একজন স্বামী স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে অভিযোগ জানিয়েও কোনো প্রতিকার পান। ডেভিল হান্ট অভিযানের পাশাপাশি রাজধানীবাসীর নিরাপত্তা নিশ্চিতে চলছে টহল ও তল্লাশি। গভীর রাতে স্থানীয়দের সংবাদের ভিত্তিতে মোহাম্মদপুর চানমিয়া হাউজিংয়ে সাবেক ডিসি বিপ্লব কুমারের বাড়িতে অভিযানে যায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ দল। খবর ছিল বাড়িটিতে বিপ্লব অবস্থান করছেন। পরে অভিযান শেষে পুলিশ জানায় বিপ্লব কুমারের স্ত্রী আত্মীয় স্বজন ছাড়া আর কাউকে পাওয়া যায়নি। মাস্টার মাইন্ড ছিল যারা ছাত্রদের আহত নিহতর ঘটনায় সম্পৃক্ত, সেরকম কিছু আসামি এখানে লুকিয়ে আছে। আমাদের থানায় এজাহার নামে আসামি তারা। এই সংবাদের ভিত্তিতে আমরা এখানে আসি, এসে আমরা বিধি মোতাবেক তল্লাশি করি। তল্লাশি করে আমরা কোনো আসামি পাই নাই। এ সময় আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে জানতে চাইলে মোহাম্মদপুর থানার ওসি বলেন আগের থেকে যথেষ্ট উন্নতি হয়েছে। আমি বলবো যে মোহাম্মদপুরের আইন শৃঙ্খলা পরিস্থিতি যে কোনো সময়ের চাইতে শিবিরের সাবেক সাথী বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের গুরুত্বপূর্ণ উপদেষ্টা জনাব মাহফুজ আবদুল্লাহ, তার কিছু গুরুত্বপূর্ণ রহস্য আজকে ফাঁস করব। তিনি একজন সাবেক শিবির হয়েও জামাত শিবিরের বিরুদ্ধে একটা মেগা প্রজেক্ট হাতে নিয়েছেন। পরিকল্পিতভাবে ঠান্ডা মাথায় জামাত শিবিরের বিরুদ্ধে প্রোপাগান্ডা চালিয়ে যাচ্ছেন, জামাতকে ডিমোরালাইজ করে যাচ্ছেন শুধুমাত্র তার ব্যক্তিগত রাজনৈতিক আত্মপ্রতিষ্ঠার জন্যে। জামাত যুদ্ধ অপরাধে সহযোগী ছিল। শাহবাগীরা যে কথা বলতো মাহফুজ সেই কথা বলছে।
এমনকি আপনি অবাক হবেন রহস্যটা কি। এই যে এটিএম আজহারুল ইসলাম এখনো মুক্তি পাচ্ছে না এবং জামাতের নিবন্ধন এখনো ফিরে পাচ্ছে না, এগুলোর পেছনে কলকাঠি নাড়ছে এই মাহফুজ আলম। অতএব মাহফুজ এখন শাহবাগীদের প্রোটেক্ট করতে নেমেছে সরকারি পোস্ট পজিশন হোল্ড করে। একই সাথে এটিএম আজহারুল ইসলামকে মুক্তি দিচ্ছে না, জামাতের নিবন্ধন ইস্যুটাও ঝুলিয়ে রেখেছে সরকারি মেকানিজম ব্যবহার করে। অতএব জামাতের এখন কি করণীয় এটা আগে বলি। জামাতকে যদি রাজনীতিতে টিকতে হয় এবং জিততে হয়, মাহফুজের বিরুদ্ধে এখন সোচ্চার হতে হবে। সাবেক শিবির সাবেক সাথী এই বলে মাহফুজকে মোটেও ছাড় দেওয়া যাবে না। ঢাকা বিশ্ববিদ্যালয় শিবির মাহফুজকে কঠিন জবাব দিয়েছে। কিন্তু দেখেন মাহফুজ বারবার ধরা পড়ে, কিন্তু তারপর আবারও নতুন নতুন প্রপাগান্ডার সামনে আনে, মানে পেছনে বিষয়টা ধামাচাপা দেওয়ার জন্য নতুন অভিযোগ। কাম কাজ নাই, গুরুত্বপূর্ণ মন্ত্রী, অনেকগুলো মন্ত্রণালয় সামলান, রাতে ঘুমান না, স্ত্রীকে সময় দেন কখন? এবাদতবন্দিকে তো লাগে না, বিয়ে করেছে জামাত পরিবারে, কিছুটা আমল আখলাক তো দরকার আছে। গভীর রাতে উঠে ফেসবুক পোস্ট দেন, তাহলে দাপ্তরিক কাজ মন্ত্রীর কাজ করেন কিভাবে? আবার এনসিপি ডিফ্যাক্টো লিডার এবং এনসিপির রাজনীতির প্রতিষ্ঠার জন্য এই জামাত বিরোধিতার তার বড় প্রজেক্ট। দর্শক, উদ্ভট অনেক কথা বলছে যেগুলো হাস্যকর, যেগুলো মিথ্যাচার, নিতান্তই মিথ্যাচার। কি ধূর্ত এই মাহফুজ, ওকে আমি এখন বলি মাহফুজ জিয়া। মারাত্মক পরিমাণে একটা বাটপাট টাইপের ছেলে এই মাহফুজ জিয়া। কি করণীয় জামাতের? ইনকিলাব মঞ্চের শরীফ হাদি যেটা বলেছেন না আমার বন্ধু, যে শাহবাগ নিয়ে যারা রাজনীতি করতে চাইবে আবার ওদের জিপ টেনে ছিঁড়ে ফেলতে হবে। প্রতীকী অর্থে এই মাহফুজ জিয়ার জিপ টেনে ছেড়ে ফেলতে হবে। আমি যখন কথা বলছি তখন পর্যন্ত এই মাহফুজ জিয়ার বক্তব্যের কোনো জবাব জামাত ইসলামী অফিসিয়ালি দেয়নি, সাথে সাথে জবাব দেওয়া উচিত। এবং সারা দেশে জামাত শিবিরের উচিত এই মাহফুজ জিয়ার বিরুদ্ধে মিছিল করা, ওর কুশপুত্তলিকা দাহ করা উচিত, ওকে বুঝিয়ে দেওয়া উচিত কত দানে কত চাল। ওর পক্ষে যে কথা বলবে ওর খবর আছে। ওই শরীফ হাদি যেটা বলেছে ইনকিলাব মঞ্চের, জিপ টেনে ছেড়ে বলতে হবে। শাহবাগীদেরকে প্রোটেক্ট করা রাজনীতি মারাইছ, কঠিন হুঁশিয়ারি দিতে হবে জামাত শিবিরকে। ওইসব উপদেষ্টাগুলো গোনার টাইম আছে নাকি? এটাকে হাসিনার আমল যে উপদেষ্টাদের ভয় পাবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলেরা মিছিল করেছে, সেখানে এই মাহফুজের বিরুদ্ধে বলেছে। ছোট ছোট ছেলেরা মাহফুজের চাইতে অনেক জুনিয়র, এরা বলছে তুমি যে মাহফুজ তুমি কি শুরু করেছো? আর আমরা তো বলি মাহফুজ যে কেন আমাদের স্টুডেন্ট। তো দর্শক, জামাত শিবির কি করণীয় আশা করি বোঝাতে পেরেছি। এই মাহফুজ যারা জামাত শিবির বড় ক্ষতি করতে চায়, মানে কারণ একটাই, যে নিজেকে জামাত বিরোধী সাবেক শিবির না এটা প্রমাণ করতে, বা শিবিরের সাথে সাবেক শিবির এটা তো বলে লাভ নেই, শিবিরের সাথে ছিল এটা তো এস্টাবলিশ, কিন্তু এখন তিনি জামাতি আদর্শে ধারণ করেন না, তিনি পালনবাদী শাহবাগী অমুক তমুক, এটা বোঝানোর জন্য পাগল হয়ে গিয়েছেন, এই জন্য উদ্ভট কথাবার্তা বলছেন। সাপোজ যখন জামাতের লোকজন তাকে গালাগালি করবে, তখন বিএনপির লোকজন তাকে আপন মনে করবে, শাহবাগী আপন মনে করবে, এটাই চান, এটাই মাহফুজা চায়, সহজ হিসাব। তো দর্শক, কি উদ্ভট কথাবার্তা। ছোটকাল থেকে নাকি মাহফুজা জানে যে জামাত আলেম ওলামা বিরোধী, অথচ এই মাহফুজের শিবিরের সাথে ছিল। ওর 14 গোষ্ঠী জামাত, বিয়ে করেছে জামাত পরিবারে। মীর কাশেম আলীর ছেলে ব্যারিস্টার আরমান মাহফুজের পোস্ট শেয়ার করেছেন, যদি তিনি বলেছেন পোস্ট শেয়ার করা মানে এটা না যে ওটা সমর্থন করি। কি মিথ্যা কথা, যে ছোটবেলা থেকে নাকি জানে যে জামাত আলেম ওলামা বিরোধী, অথচ নিজেই শিবিরের সাথে ছিল। এরপরে সরসিনাবন্দি মাদ্রাসায় নাকি পড়েছে, মানে নিজেকে জামাতের সাথে, অথচ এ আলেম পাস করেছে, দাখিল পাস করেছে সরসিনাবন্দি মাদ্রাসা থেকে, কিন্তু আলেম পাস করেছে তামরিল মিল্লাত জামাতপন্থী মাদ্রাসা থেকে।
মানে কি উদ্ভট কথাবার্তা, মিথ্যা, জনগণকে বোকা বানাচ্ছে, শাহবাগীদের প্রিয় হওয়ার চেষ্টা করছে, নিজের একটা স্বতন্ত্র রাজনীতি দাঁড় করানোর চেষ্টা করছে। এটাই হচ্ছে তার রহস্য। আরেকটা রহস্য তো বললাম যে এটি মাজহারুল ইসলামের মুক্তি এবং জামাতের নিবন্ধন ইস্যুতে কলকাঠি নাড়ছে এই মাহফুজা, ওকে ধরতে হবে। জামাতের লোকজন জেগে উঠুন। মাহফুজের লেখাটা একটু আপনাদেরকে ছোট বিশ্লেষণ সহ শোনাই। মাহফুজের বিরুদ্ধে জামাতের একটা কারণে হচ্ছে ইনকিলাব মঞ্চকে সমর্থন করুন, আর একটা হচ্ছে বুদ্ধিজীবী এবং অ্যাক্টিভিস্ট মোহাম্মদ ইশরাককে সমর্থন করুন। এই ইশরাক সবচেয়ে ভালো জানেন যে কিভাবে মাহফুজকে ডিমোরালাইজ করতে হয়, তাকে ভুল প্রমাণ করতে হয়, তার ধান্দাবাজি কিভাবে ছুটাই দিতে হয়, এটা সবচেয়ে ভালো জানেন ইশরাক। এবং মাহফুজ যে সবচেয়ে বেশি ভয় পায় ইশরাককে, কারণ ইশরাক যেরকম বুদ্ধিভিত্তিক ভাবে এই মাহফুজকে মোকাবেলা করতে পারে, এটা জামাতের অন্য কেউ ওইভাবে পারে না বা পারবে না। এজন্য জামাতের উচিত এই ইনকিলাব মঞ্চ, ইশরাক, এদেরকে সমর্থন করা, এদেরকে প্রমোট করা, এদেরকে দরকার জামাতের। তারা জামাত করে না, কিন্তু তাদের জামাতের দরকার তাদের। শাহবাগে ফেসিবাদ ও শাহবাগীদের কাফফারা, এটা ঠান্ডা মাথায় এই মাহফুজ এইগুলো সামনে এনেছেন, কিন্তু মাহফুজের এই চালাকি এগুলো ভেস্তে যাবে, এগুলো টিকবে না। বিশাল লেখা, এগুলো বিরক্তিকর যে এত লেখা লেখেন, কি কাজ টাজ করেন, সারাদিন ফেসবুক চান, আবার ফেসবুকে বড় বড় কমেন্টে রিপ্লাই দেন, আবার গণতান্ত্রিক নেতা সাজতে আসছে কমেন্ট বক্স বন্ধ করে। জামাত যুদ্ধাপরাধের সহযোগী ছিল, এখন মিডিয়া এটা লুফে নিয়েছে, সব মিডিয়া এইভাবে রিপোর্ট করেছে জামাত যুদ্ধাপরাধী সহযোগী ছিল। এত বড় কথা এই সরকারে কেউ বলতে পারেনি। অতএব মাহফুজের বিরুদ্ধে জামাতকে আনুষ্ঠানিকভাবে আন্দোলন শুরু করা উচিত। মাহফুজ হয়তো এটাই চায়, এতে তার লাভ। কিন্তু নাহিদ ইসলাম যেভাবে বলছেন যে অভ্যুত্থানের মাধ্যমে তারা কাফফারা দিয়েছেন, আমিও বলছি জামাতের যারা বাংলাদেশপন্থী তারা এদেশে রাজনীতি করার অধিকার রাখেন। জামাতের নতুন প্রজন্মের অল্প কিছু ব্যতিক্রমী বাদে কেউই পাকিস্তানপন্থী নন। এটার মানে কি, নতুন প্রজন্মেরও কেউ কেউ পাকিস্তানপন্থী আছেন, আর পুরনো প্রজন্মেরও একটা বড় অংশ পাকিস্তানপন্থী আছে। কারা কারা এটা মাহফুজ যে বলুক, না বলতে পারলে ওরে ধরুক জামাত, যে তুই ক যে কারা কারা পাকিস্তানপন্থী জামাতের, না কইতে পারলে তোর খবর আছে। জামাতের নতুন প্রজন্মের অল্প কিছু ব্যতিক্রম বাদে কেউই পাকিস্তানপন্থী নন। ফলে স্বাধীনতা বিরোধী ট্যাগ দিয়ে জামাত শিবিরের রাজনৈতিক অধিকার ক্ষুণ্ণ করা যাবে না। রাজনৈতিক ও আদর্শিক লড়াই করে তাদের বিরুদ্ধে জিততে হবে, তাদেরকে পরাজিত করতে হবে। চিন্তা করেছেন সাবেক শিবির, তাদের প্রোপাগান্ডা ওয়ারের জবাব দিতে হবে সত্য দিয়ে। তোমার প্রোপাগান্ডা তো ধরা পড়ে গেছে, ইশরাকই তো ধরিয়ে দিয়েছে, খেয়ে দিয়েছে। তুমি কিসের সত্য দিয়ে দেব? তুমি তো কোনো জবাবই দিতে পারো না ইশরাকের। শাহবাগে যারা গিয়েছিল একটা বড় অংশ চেতনার অন্ধকারে পড়ে গিয়েছিল। অনেক ছাত্র তরুণ ইসলাম বিদ্বেষ থেকে না, বরং যুদ্ধাপরাধী বিচারের দাবিতে গিয়ে উপস্থিত ছিল। তরুণ প্রজন্ম আবেগকে আওয়ামী লীগ ও বামপন্থী মুজিববাদী অংশ কাজে লাগিয়ে এদেশে মবক্রেসি কায়েম করেছিল, যার ফসল ছিল দীর্ঘ এক দশকের ফেসিবাদী দুঃশাসন, বিরোধী দলীয় কর্মীদের গুম খুন, ধর্ষণ, নিপীড়ন। এর মানে শাহবাগীদের একটা অংশকে মাহফুজ দায় মুক্তি দেন, মানে গুড শাহবাগী, গুড আওয়ামী লীগ, গুড শাহবাগী। এভাবে আওয়ামী লীগ এবং ফ্যাসিজমকে আবার মাহফুজরা ফিরিয়ে আনতে যাচ্ছেন। শাহবাগে যারা গিয়েছিল একটা বড় অংশের চেতনার অন্ধত্বায় পড়ে গিয়েছিল। অনেক ছাত্র তরুণ ইসলাম বিদ্বেষ থেকে না, নিছক যুদ্ধাপরাধী বিচারের দাবিতে উপস্থিত ছিল। এগুলোই হচ্ছে ধান্দাবাজি কথা। তরুণ প্রজন্মের আবেগকে আওয়ামী লীগ ও বামপন্থীদের মুজিববাদী অংশ কাজে লাগিয়ে এদেশে মবক্রেসি কায়েম করেছিল। কিন্তু শাহবাগে অংশ নেওয়া অনেক ছাত্র তরুণী তাদের ভুল বুঝতে পেরে মুজিববাদী বয়ানের বাইরে যেতে চেয়েছেন। গত কয়েক বছর ফেসিবাদের বিরুদ্ধে লড়াইয়ে তারা অংশীজন ছিলেন, আহত ও নিহত হয়েছেন। তারা আমাদের সহযোদ্ধা, তারা আমাদের কমরেডস বটেন। কি লেখছে উল্টোপাল্টাকে জানে। এই অভ্যুত্থানে শক্তিশালী ভূমিকা রেখে তারা লীগ ও মুজিববাদের পরাজয় নিশ্চিত করেছেন। তারা ইতিমধ্যে তাদের রাজনৈতিক ঘুরে প্রায়শ্চিত্ত তারা কাফফারা আদায় করেছে, মানে শাহবাগীদের বাঁচানোর। শাহবাগীদের কারা শাহবাগী থেকে তওবা করে ভালো হয়েছে এটা মাহফুজকে সংজ্ঞা দিতে হবে না, ওটা পিনাকি ভট্টাচার্যকে দেখলেই বোঝা যায়। আর পিনাকি ভট্টাচার্যরা এই মাহফুজদের ধান্দাবাজি সমর্থন করেন না, শাহবাগীদেরকে এভাবে অনেকটা ঢালাও দায় মুক্তি দেন না।
আমি নিজে শাপলা এসেছিলাম লং মার্চে নবীজির প্রতি ভালোবাসায়। এগুলো ভতবাজি কথা, মানে কোথায় শাপলা এসেছিলেন? কোনো প্রমাণ দেখাতে পারবে? ওই সময় মনে হয় দাখিলে বা কিসে পড়ে, যাই হোক এগুলো ভুয়ো কথা মনে হয়। 5 মে আমি আসতে পারিনি। শাপলায় কখন এসেছিল? এগুলো কোনো প্রমাণ দেখা যায়, এগুলো ধান্দাবাজি কথা। কিন্তু যুদ্ধাপরাধের বিচার ও জামাত নেতাদের ভূমিকা নিয়ে আমাদের আগ্রহ ছিল না। আমরা মূলত নবীজির সম্মান ও ভালোবাসা সামনে রেখে ঢাকা এসেছিলাম। আমি শর্ষিনাপন্থী যে মাদ্রাসায় পড়েছি সেখানে জামাত নেতাদের ভ্রান্ত আকীদা অনুসারী হিসেবে গণ্য করা হতো, আর জামাত নেতাদের ফাঁসিয়ে দেখা হতো তাদের আলেম ও সহি ইসলাম বিরোধিতার ফসল হিসেবে। জামাতকে আমরা ছোটবেলা থেকে আলেম ওলামা বিরোধী হিসেবে জেনে আছি। এগুলো সব ধান্দাবাজি কথা। এই যে বললাম ছোটবেলা থেকে আলেমের আমাদের বিরোধী, তাহলে শিবির সাথী হয়েছে কি জন্য? আর শর্ষিনাপন্থী মাদ্রাসায় জামাতের নেতাদের ফাঁসিতে খুশি হয়েছে, এগুলো ভুয়া কথা। হ্যাঁ, শর্ষিনার সাথে জামাতের কিছু দূরত্ব আছে, কিন্তু বাস্তব কথা হচ্ছে শর্ষিনাপন্থী তো দূরের কথা, শর্ষিনার মূল মাদ্রাসা, শর্ষিনা দারুস সুন্নাত মাদ্রাসা পিরোজপুরের, ওইখানেই শত শত হাজার হাজার শিবির। শিক্ষকদের মধ্যে জামাতের অভাব নাই, ওইরকম জামাত বিদ্বেষ চর্চা হয় না। আকীদাগত কিছু ইখতিলাফ থাকলে রাজনৈতিকভাবে তারা অনেকেই জামাতকে সমর্থন করে। অতএব এটাও মাহফুজের ধান্দাবাজি, চালাকি। মানে নিজেকে শর্ষিনাপন্থী হেফাজতপন্থী হিসেবে সাজাতে চায় আর জামাত বিরোধী হিসেবে, এভাবে নিজের রাজনীতি দাঁড় করাতে চায় মাহফুজ। এটাই মাহফুজের ধান্দাবাজি। শর্ষিনাপন্থী মাদ্রাসা বলতে আমাদের দেশে যা বুঝে ওগুলো মূলত জামাতের আধিক্য। অতএব মাহফুজ যে শর্ষিনাপন্থী মাদ্রাসায় পড়েছেন লক্ষ্মীপুরে, ওটাও জামাতের আধিক্য। ওখান থেকেও শত শত হাজার হাজার শিবির বের হয় এবং ওখানে শিক্ষকদের অধিকাংশ জামাতপন্থী। আমি জেনে শুনে দায়িত্ব নিয়ে বলছি। তা মাহফুজের আর একটা ধান্দাবাজি রহস্য ফাঁস করে দিলাম। এমনকি এই যে শর্ষিনাপন্থী দারুন নাজাত মাদ্রাসা, ওখানেও শিবিরের শক্তিশালী ঘাঁটি। আমি বলে দিলাম, শর্ষিনাপন্থী আর এক মাদ্রাসা নেসারাবাদ জালকাঠির, বাংলাদেশে একটা শীর্ষস্থানীয় মাদ্রাসা, ওখানেও শিবিরের ঘাঁটি। শিক্ষকদের মধ্যে জামাতের অভাব নেই। আমার পরিচিত আছে, আমার বন্ধু, কথা হয় নিয়মিত, দেখা সাক্ষাৎ হয়। এই রমজানে ইফতার করেছি, ওখানে শিক্ষক অথচ জামাত করে, কেউ জামাতের কর্মী রোপণ আনন্দ দেয়, হাজার হাজার আছে। আমাদের ব্যাচে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা পড়তাম, নেসারাবাদ থেকে যারা চান্স পেয়েছে বিভিন্ন শর্ষিনাপন্থী মাদ্রাসাতে, এরা সবাই শিবিরের নেতা হয়েছে পরে। সব উদ্ভট এই মাহফুজদের এইসব ধান্দাবাজিতে কেউ বিশ্বাস করবেন না। অনেকে হয়তো খেয়াল করেন না, তবে হ্যাঁ, আলিয়া মাদ্রাসা মানে আলিয়া মাদ্রাসা থেকে শিবির বের হয় একটা বড় অংশ, আর মানে ভালো মাদ্রাসা থেকে বেশি শিবির বের হয়। চট্টগ্রামে 2-1টা সুন্নিপন্থী মাদ্রাসা আছে, সেখানে শিবির কম, কিন্তু আছে সেখানেও। আর কওমি মাদ্রাসা থেকে শিবির কম বের হয়। তা মাহফুজের এই চালাকি, এটা ভাবছিল যে কেউ জানে না যে শর্ষিনাপন্থী মাদ্রাসা মানে ওখানে জামাত বিরোধী তৎপরতা, সেখানে ভুয়ো কথা। অনেকে হয়তো খেয়াল করেন না যে অধিকাংশ শাপলার কর্মীরা আসলে জামাতের আকীদা, বিশ্বাস কর্মতা, নেতৃত্ব বিরোধী। শাপলার অনেকেই নেতৃত্ব জামাতের আলেম ও পীরপন্থা বিরোধিতার শিকার। এমনকি অনেকেই জামাত ও শিবির নেতাদের কর্তৃক নিগৃহীত, নিপীড়িত হয়েছে। এগুলো মিথ্যা কথা। কে নিগৃহীত, নিপীড়িত হয়েছে? জামাত কাউকে নিপীড়ন করে না, মিথ্যা কথা। কিন্তু জামাত সফলভাবেই তাদেরকে প্রক্সি হিসেবে ব্যবহার করতে পেরেছে, যেমন লীগ শাহবাগীদেরকে ব্যবহার করেছে। এর মানে হেফাজত ইসলাম জামাতের মাধ্যমে ইউজড হয়েছে। জামাত নেতাদের ফাঁসি দেয়, এটা ঠিক ছিল, ওটার পক্ষে ওই শাহবাগী হেফাজতের আন্দোলন, ওটা ভুল ছিল, জামাত ইউজ করেছে, এটা বোঝাতে চেয়েছে। এইসব ধান্দাবাজিতে মাহফুজ কি কওমি আলেমদেরকেও বোকা বানাতে চায়, নিজেকে অনেক বড় পান্ডা মনে করে। আমরা অভ্যুত্থানে উত্তর সময় উপনীত হয়েছি। এখানে জামাতকে বা শিবির কর্মীদের রাজাকার স্বাধীনতা বিরোধী বলে বদযোগ্য করার যে বয়ান, সেটা বিরোধী আমরা। তোমার বিরোধী এগুলো এখন কেউ করে না, তোমার দিন শেষে। তেমনি শাহবাগীদের ইসলাম ফোবিয়ার বিরুদ্ধেও আমাদের অবস্থান। আর ইসলাম ফোবিয়ার শিকার আমি নিজে হয়েছি। পাঞ্জাবি টুপি পরলেই জঙ্গিবাদী বলা থেকে শুরু করে মাদ্রাসা ছাত্রদের ও আলেমদেরকে বিমানবিকীকরণের জন্য শাহবাগী দায়ী। শাহবাগের সংস্কৃতি বন্দোবস্ত বিএনপি, জামাত সহ বিরোধী দলের নেতাকর্মীদের মানুষে পরিণত করেছিল। মানে এখন একটা মাঝামাঝি একটা অবস্থান মাহফুজ নিতে চান। কিন্তু অভ্যুত্থান উত্তর সময় একটি সংলাপ মুখর সময় এসে উপস্থিত হয়েছে শাপলা, শাহবাগ। এই যে জামাতের সাথে কওমিদের যে একটা বিরোধ দেখাতে চায়, এখন তো জামাতের সাথে কওমি দলগুলো সবার জোট হবে, রাজনৈতিক জোট। তখন তুমি কি করবা? তোমার এই ধান্দাবাজি তখন ছুটে যাবে। এই জোট ঠেকাতে চায়, আমি জানি, কিন্তু পারবে না।
কোনো কওমি আলেমুলামা কেউ মাহফুজকে পছন্দ করে না। তো অন্যান্য আলেমুলামাদের একটু কাছে সুসম্পর্ক আছে, এগুলো সাজতে চায়, এগুলো সব ধান্দাবাজি, এগুলো কোনো কাজে আসবে না। যাই হোক দর্শক, আলেমুলামাদের তৌহিদি জনতার বিরুদ্ধে কিন্তু কি ফ্রিঞ্জ এলিমেন্টের হাতে নাকি উদ্ভট অনেক কথাবার্তা কি লেখে টাকে, এর মাথা ঠিক নেই। এ গাঁজা টাজা খায় কিনা কে জানে। এটা একটা বাজে ছেলে, মাহফুজ একটা ডেভিয়েটেড একটা ছেলে। উপদেষ্টা পরিষদ থেকে লাথি মেরে সরিয়ে দেওয়া উচিত এবং জামাতের উচিত দেশব্যাপী প্রতিবাদের। ডেভিল হান্ট হয়েছে, বিভিন্ন জায়গায় এখন নতুন নতুন লিস্ট করা হচ্ছে, কিন্তু কোথাও না কোথাও আওয়ামী লীগকে আসলে ভয় পাচ্ছে না। আওয়ামী লীগ যদি প্রত্যাবর্তনের সুযোগ পায়, একদিনে বাংলাদেশের চেহারা বদলে দেবে, এটা কিন্তু বিএনপি, জামাত, জাতীয় নাগরিক পার্টি প্রত্যেকেরই আইডিয়া আছে, খোদ ডক্টর ইউনূসেরও। আর এই যে একটা বৈরী আবহাওয়া বা পরিবেশ, যখন দরকার ছিল কৃতকর্মের জন্য অনুতপ্ত হওয়া, কিছুটা ভদ্রভাবে চলা, কিন্তু বাংলাদেশে এমন এমন ঘটনাগুলো ঘটছে মাঝে মাঝে আওয়ামী লীগ যুবলীগের দ্বারা, তা আমার কাছে মনে হয় যে একজনের পাপে 100 জনকে কিন্তু টাচ করে বসতেছে। ভালো মানুষ যারা আওয়ামী লীগ করতো তারাও বিপদে পড়তেছে, আর যাদের তেজ কমে নাই তাদের তো আছেই। দর্শক, ঘটনার প্রেক্ষাপট হচ্ছে টাঙ্গাইলের মধুপুরে এক অদ্ভুত ঘটনা ঘটে গেছে। এগুলা কাম্য না, বিপদ ডেকে আনবে, কিন্তু অনেক ঝামেলায় পড়বেন, আমি অ্যাডভান্স বলে দিচ্ছি। ক্ষমতায় থাকতেও বলছি, বোঝেন নাই, এখন ক্ষমতায় নাই তখনও বলছি, উল্টা আমারে গালাগালি করেন যে তুই জামাতি বা বিএনপি। টাঙ্গাইলের মধুপুরে বেরিভাইত ইউনিয়ন যুবলীগের সিনিয়র সহসভাপতি এবং ইউনিয়ন পরিষদ সদস্য আসর আলী আখন্দকে কয়েকদিন আগে গ্রেপ্তার করেছিল আমাদের আইন শৃঙ্খলা বাহিনী, পুলিশ। আর তাকে গ্রেপ্তারের পর ফেসবুকে এই গ্রেপ্তার নিয়ে একটা পোস্ট দেওয়াকে কেন্দ্র করে হয়ে গেছে একটা মার্ডার, আর খলিলুর রহমান নামক একজন ব্যক্তি নিহত হয়েছেন আওয়ামী লীগের হাতে। আপনার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ঘটনার প্রেক্ষাপট কি দেখেন, যিনি মারা গেছেন উনি আপনার দানকবান্দা গ্রামের মিজানুর রহমানের ছেলে। গত 8ই মার্চ যুবলীগ নেতা আসর আলীকে রাত 12টার দিকে নিজ গ্রাম দানকবান্দা থেকে গ্রেপ্তার করেছিল পুলিশ। ওই গ্রেপ্তারের ঘটনা ফেসবুকে পোস্ট দেওয়াকে কেন্দ্র করে 9 মার্চ রোববার রাত 8টার দিকে আসর আলী যিনি আছেন, তার ভাই হাফেজ, ফজর এবং রিয়াজ, 3 জনের নেতৃত্বে আওয়ামী লীগ সমর্থিত একটি দল অস্ত্র সহকারে সাবেক মেম্বার হাবিবুর রহমান, খলিলুর রহমান, হারুনুর রশিদ, সাইম, নাইম, জাহাঙ্গীর সহ বেশ কয়েকজনের উপর হামলা চালায়। এতে মারাত্মকভাবে তারা প্রত্যেকেই আহত হয়। এমন অবস্থায় তাদেরকে মারতে মারতে রাস্তায় ফালাই একদম চলে যায়। পরে স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজে ভর্তি করে। সেখান থেকে বাকিদের অবস্থা মোটামুটি ঠিক হলেও খলিলুর রহমানের অবস্থা আশঙ্কাজনক ছিল। তাকে ঢাকা পাঠালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ওসি সাহেব বলছেন, গত 4-5 দিন আগে যুবলীগ নেতাকে গ্রেপ্তার করা নিয়ে পক্ষে বিপক্ষে ফেসবুকে মেসেজ এবং পোস্টকে কেন্দ্র করে ওই ঘটনার সূত্রপাত ঘটে। এই যে ফেসবুক, কত ঘটনার যে কারণ ভাই, বিশ্বাস করেন, একটা আজকের দিনে একটা সংসার ভাঙা বলেন, নানান ঘটনার একটা প্রেক্ষাপটের জায়গা হচ্ছে ফেসবুক। আবার আমরা যারা অতি উৎসাহী জনতা আছি, তারাও একজনের বিপদে বলে আরেকজনের ফেসবুকে পোস্ট করা, তারপর হচ্ছে অন্যের খুশিতে খুশি হওয়া, অন্যের দুঃখে ব্যথিত হওয়া, আবার সুযোগ পেলে অন্যের একটু কপচে দেওয়া, এই সকল কিছু ফেসবুকের মাধ্যমে ঘটে। কিন্তু যেই ঘটনাটা ঘটে গেছে, এই ঘটনাটা সামাল দিতে এখন কয়শো নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হবে। এই ধরনের কর্মকাণ্ড নিজেদের জন্য যেমন বিপদ, একটা লোকাল এরিয়ার সমস্ত আওয়ামী লীগের নেতাকর্মীদেরকেও কিন্তু বিপদে ফেলার মতো নেই এই ঘটনাগুলো। কারণ নামে বেনামে অজ্ঞাত অনেক মামলা হয়ে যাবে। একটু হিসাব নিকাশ কইরা বুঝা শুইনা কাইক দিয়েন ভাই, নিজে তো বিপদে পড়বেনই, অন্যদেরকেও ফেলবেন। আর এই সকল পরিস্থিতি আপনারও 12টা বাজাবে আর বাকিদের তো বাজাবেই।
সময় থাকতে একটু তবা টবা করেন, যা করছেন আপাতত। ধন্যবাদ প্রিয় দর্শকবিন্দু, আমাদের ফুল ভিডিওটি দেখে আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন। এমন নিত্য নতুন আপডেট খবর সবার আগে পেতে চাইলে সেটাও কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আর হ্যাঁ, ভিডিওতে আমার নিজস্ব কোনো কথা বলা হয় না, যা কিছু দেখেন যা কিছু শোনেন সব কিছু সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করা। এমন নিত্য নতুন আপডেট খবর সবার আগে পেতে চাইলে এখনই আমাদের এই পিচ্চি সাকিব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।